আসসালামু আলাইকুম। আজকে ছুটির দিনে আবার পুরো রিপোর্টটা পড়লাম। সেটা হচ্ছে আসামির কাঠগড়ায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের 40 মিনিট দুই হাত পেছনে নিয়ে পড়ানো হয় হাত পড়া। পুরো 40 মিনিট খায়রুল হক কিভাবে আসলেন, কিভাবে ওই আদালতে অবস্থান করছিলেন আদালত কক্ষে, এবং তারপরে গেলেন, তার ভেতরে কি কি হলো পুরো বর্ণনা আমি পড়লাম। রাত 8টার সময় তাকে আনা হয়েছে এবং 9টার দিকে তাকে কেরানীগঞ্জ কারাগারে নিয়ে যাওয়া হয়। এই সময়কালে একটা বর্ণনা। তা আমি দুইটা জিনিস দেখলাম। একটা হলো জাতীয়তাবাদী আইনজীবী দলের সদস্যরা ছিলেন, তারা স্লোগান দিয়েছেন, বক্তব্য দিয়েছেন, উচ্ছৃঙ্খলতা করেননি। দিনের বেলায় যদি আনা হতো তাহলে এইটা কন্ট্রোল করা যেত না। সেই কারণেই সম্ভবত এই সময়টা বেছে নেওয়া হয়েছে, যাতে পরিস্থিতি সামাল দেওয়া যায়। আসলে এবিএম খায়রুল হক, মানে আমি বলবো যে বাংলাদেশের ইতিহাসে দেখেন, এটাও একটা ভয়ঙ্কর একটা স্মৃতি, একটা দগদগে ঘা বা একটা কলঙ্ক, যে একজন প্রধান বিচারপতিকে আজকে আসামি করা হয়েছে। আজকে একজন প্রধান বিচারপতিকে কাঠগড়ায় তোলা হয়েছে আসামি হিসাবে। আজকে একজন প্রধান বিচারপতিকে দুই হাত পিছনে নিয়ে অন্যান্য অপরাধীদের মতন করে হাত করা পড়ানো হয়েছে এবং হাত পেছনে ছিল। আজকে একজন প্রধান বিচারপতিকে যেই সব কথা শুনতে হলো, যিনি রায় দেন অনেক অধস্তন একজন বিচারকের সামনে বা ম্যাজিস্ট্রেটের সামনে, তাকে মাথা নিচু করে দাঁড়ায় থাকতে হবে। তিনি ম্যাজিস্ট্রেটের দিকে তাকায় ছিলেন, আবার মাথা নিচু করেছিলেন, চোখে মুখে বিষণ্ণতা। আজকে কিল, চর, থাপ্পড়, লাথি, গোতা কিছুই কেউ মারেনি এবং তারা বলেছেন যে আমাদের নির্দেশ, আমরা অসম্মান করব না। কিন্তু খায়রুল হকের যে অপরাধ, মনে হবে যেন ত্রয়োদশ সংশোধনী বাতিল করলেন তো মানে শেখ হাসিনা সেটা করলেন কেন, তারা তো সিদ্ধান্ত নিতে পারতেন পারতেন তো না। এটা তো আদালতের উপর ভর করেই শেখ হাসিনা তার ফ্যাসিস্ট শাসন চালাই গেছে, এটা বোঝা দরকার। এটা ছিল একটা ছুতা, সেই ছুতাটা তৈরি করে দিছে প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক, এবং তার কারণে আজকে ফ্যাসিস্ট শাসন, তার কারণে গণতন্ত্রের মৃত্যু, নির্বাচনের মৃত্যু, হাজার হাজার মানুষের মৃত্যু, এই যে দুঃশাসন, আয়নাঘর, গুম, খুন, হত্যা, সব কিন্তু মূল কারিগর হচ্ছেন এবিএম খায়রুল হক। তার ওই এক রায়ের ফলে পুরো বাংলাদেশের ইতিহাসের মানচিত্র পাল্টে গেল এই অর্থে, অর্থাৎ রাজনৈতিক ইতিহাসকে তিনি পাল্টায় দিলেন। একটা গণতন্ত্রে উত্তরণের একটা ধারা তৈরি হচ্ছিল, যদিও আওয়ামী লীগ এবং বিএনপির দুই দলের টানাপোড়েনে টিকায় রাখা খুব কঠিন হচ্ছিল। তারপরেও একটা ভঙ্গুর অবস্থায় হলেও সেখান থেকে হয়তো আস্তে আস্তে উত্তরণ ঘটার একটা সম্ভাবনা ছিল, কিন্তু তার চিরমৃত্যু ঘটায় দিল শেখ হাসিনা। কিভাবে ঘটালো? ওই যে এক রায় সংবিধানের ত্রয়োদশ সংশোধনীটা বাতিল করলো, জালিয়াতির আশ্রয় নিয়ে বলল যে এটা অবৈধ। এই যে যে বিধানটা, এটা বললেন তিনি অবৈধ, এটা থাকতে পারে না, গেল বাতিল হয়ে। তারপরে দলীয় নির্বাচন, দলীয় শাসন, বিএনপি সহ বিরোধী দলদের প্রতিবাদ, আন্দোলন, একবারই শুধু অংশগ্রহণ, সেটাও তো ততক্ষণে তো ফ্যাসিস্ট শাসন পেয়ে বসলো। তখন বেনজিরের মতন এই জিনিসপত্র পয়দা হতে থাকলো। এরকম অনেক প্রশাসনে সব আওয়ামী লীগ, সব জয় বাংলা, সব জয় শেখ হাসিনা, সব আওয়ামী লীগ। কি সচিব, কি পুলিশের আইজি, ডিআইজি, সব আওয়ামী লীগের আওয়ামী লীগ। তখন আর বিরোধী দল বলে কিচ্ছু থাকলো না। এই যে পরিস্থিতিটা তৈরি করা কার কারণে হলো? হলো এবিএম খায়রুল হক। ওই দিন বিচার বিভাগকে যদি তিনি শক্তভাবে নেতৃত্ব দিতেন, তিনি বলতেন যে নো, আমাদের এই ভঙ্গুর গণতন্ত্রকে রক্ষা করার জন্য এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আরো 5 টার্ম চলবে, তারপরে আদালত বুঝবে যে এইটা কি থাকবে কি থাকবে না। এই দৃঢ় একটা অবস্থান যদি নিতেন, এসকে সিনহা একটা পয়েন্টে বিচার বিভাগের স্বাধীনতা প্রশ্নে তিনি একটা অবস্থান নিয়েছিলেন, কিন্তু সেটা তো অনেক পরে, এবং তার কিভাবে বলি হইতে হলো, এবং শেখ হাসিনাই নিজে হাতে বলি দিলেন। এটাও একটা কলঙ্কের ইতিহাস।
তার চেয়ে এটা তো ধরেন শেখ হাসিনা তার নিজের শাসনকে আরো তখন পোক্ত হয়ে গেছে, কিন্তু শুরুতেই যদি এবিএম খায়রুল হক দেশের গণতন্ত্রকে যদি বাঁচাতেন, নির্বাচনকে যদি বাঁচাতেন, আজকে তিনি ইতিহাসের আস্থা করে পড়তে হতো না। বাংলাদেশের ইতিহাসে কোনো প্রধান বিচারপতির এইভাবে হাত করা পড়ানো হয়নি, এইভাবে রাতের বেলা আদালতে তোলা হয়নি। বিদ্যুৎ চলে গেছে, টর্চের মোমবাতি জ্বালিয়ে এবং মোবাইলের যে টর্চ লাইট, সেই টর্চ লাইট চালায় আদালতের কার্যক্রম পরিচালনা করতে হয়েছে, কারণ ওই এবিএম খায়রুল হক কে রক্ষা করতে যায়, অর্থাৎ আপাতত আদালত চত্বরে যাতে সে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি না হয়। আইনজীবীরা বলেছে যে তাকে যদি জামিন দেন তাহলে মানুষ খুশি আছে, তাহলে একটা অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, ফলে নিরাপত্তার জন্য তাকে কারাগারে রাখেন। বাংলাদেশের প্রধান বিচারপতি যিনি সংবিধানের রক্ষক, তিনি ভক্ষক হয়ে ভয়ঙ্কর একটা দুঃশাসনের একটা সূচনা বা পথ তিনি তৈরি করে দিলেন এই এবিএম খায়রুল হক। বলেন, আমি এই জন্য বলি তো যে এবিএম খায়রুল হককে যদি 7 বার আপনি ফাঁসি দেন তারপরে তার অপরাধ মানে শেষ হবে না। কিভাবে শেষ হবে? একটা আপনি দেশের গণতন্ত্রকে আপনি শেষ করে দিলেন এক রায়ের মধ্য দিয়ে। আপনি জানেন শেখ হাসিনা কি চাচ্ছে, সে চাচ্ছে যে আর যাতে বিএনপি জামাত ক্ষমতায় না আসতে পারে এবং তার যাতে ক্ষমতা চিরস্থায়ী হয়। আপনি সেই পথে আপনি পা বাড়া দিলেন। তারপরে কি হলো? কত নির্লজ্জের মতো সেখান থেকে প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেওয়ার পর তিনি কিন্তু অবসরে যাননি, তিনি আইন কমিশনের প্রধান হিসেবে তিনি এই সরকার অর্থাৎ বিগত সরকার পতনের আগ পর্যন্ত তিনি দায়িত্বে ছিলেন। তার মানে তখনও তিনি চাকরিরত ছিলেন। প্রধান বিচারপতি পর্যন্ত তিনি চাকরি, বেতন, ভাতা, সুযোগ সুবিধা সব পাইছেন। তারপরে আইন কমিশনের প্রধান হিসেবে সেই ভাতা, সুযোগ সুবিধা নিয়ে তিনি চলছেন। দেখেন কত বড় অসৎ লোক, একটা অসৎ লোকদের কারণে আজকে বাংলাদেশের গণতন্ত্রের ক্ষতি হলো, রাষ্ট্রের ক্ষতি হলো, মানুষের ক্ষতি হলো। কত মানুষ এই ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে যে নির্মম নির্যাতন নিপীড়নের শিকার হয়ে শেষ হয়ে গেল। বাংলাদেশে আজকে রাজনীতি একটা ভারসাম্যহীন অবস্থা হয়ে গেল। হাসিনা চলে গেল দিল্লিতে পালায়, আরেক নেত্রী ঠিক মতন তাকে জেল খাটানো হলো, তাকে চিকিৎসা দেওয়া হলো না, আজকে তিনি অসুস্থ অবস্থায় আছেন। শেষ করে দিল। কারণ এই যে ধ্বংসের দিকে চলে গেল পুরো রাজনীতির দেশটা, এই এক রায়ের কারণে। এটা বোঝার ক্ষমতা খায়রুল হকের হলো না। আমরা ক্ষুদ্র মানুষ, আমরা বুঝতে পারি যে কত বড় সর্বনাশ তিনি ঘটায় গেলেন, কিন্তু তিনি বুঝতে পারলেন না। আজকে দেখেন তার নির্মম পরিণতি। এটাই যথেষ্ট না, কিন্তু এটা তো ইতিহাস। বাংলাদেশের ইতিহাস যখন রচনা হবে তখন বলা হবে যে একজন ওই যে কি বলে এসকে সিনহাকে কিভাবে দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল, কত রকম অপবাদ দিয়ে, যেহেতু শেখ হাসিনার বিরুদ্ধে চলে গেছিল তার রায়টা। আর এক বিচারপতি শেখ হাসিনার পক্ষে তার ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে যে তাকে হাত কড়া পড়ায় আজকে আদালতে তাকে উঠাইতে হলো। এবং বিদ্যুতের আলো যখন নাকি চলে গেল আদালত পক্ষে, তখন তার নিরাপত্তার কারণে পুরো পুলিশরা ঘিরে রাখলো তাকে, রাষ্ট্র তাকে প্রোটেকশন দিল, কিন্তু তিনি কিন্তু রাষ্ট্রকে প্রোটেকশন দিলেন না, রাষ্ট্রের ধ্বংসের একটা সূচনা করে দিয়ে গেলেন তিনি। আজকে এর কি নির্মম পরিণতি হবে, এর কি বিচার হবে দর্শক বলতে পারবো না। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।